ক্ষেত্রেও পুরী ধামে সেখানে জগন্নাথ দেবের আজকে যে বিশেষ উৎসব অর্থাৎ রথযাত্রা, যেখানে 3 ভগবানের রথ পর আমরা জানি আজ বিকেল 5টা নাগাদ 3টি রথই শুরু করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় তারা। কিন্তু আজ যেহেতু পরপর 2 দিন, আজ এবং কাল 2 দিন পরপর রথের রশিতে হাত দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা, সেই জন্য আজ যেরকম সূর্যাস্ত পর্যন্ত যতদূর যাওয়া সম্ভব সেই পর্যন্ত গিয়েছে এই 3 রথ। গ্র্যান্ড রোডের ওপরে এখনও দাঁড়িয়ে রয়েছে। আবার আগামীকাল গুন্ডিচার উদ্দেশ্যে নতুন করে যাত্রা শুরু হবে, আজ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই। এ তো গেল পুরীর কথা, কিন্তু গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালন করা হয়েছে এবং আজ কলকাতাতেও রথের উৎসব পালন হয়েছে এ রাজ্যের বহু জায়গায়। কলকাতা ইসকনের যে রথযাত্রা তাতে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে পড়ল টান, শ্রীক্ষেত্রে গড়ালো জগন্নাথ দেবের রথের চাকা। একে একে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বলভদ্র ও সুভদ্রা। এদিন সকাল থেকে রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছিল পুরী। প্রতি বছরের মতোই ভক্তদের ভিড় ও জয় জগন্নাথ ধ্বনিতে গম গম করছিল পুরীর রাস্তাঘাট। রবিবার রথযাত্রা উৎসবে সামিল হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা জগন্নাথ ধামকে। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। জগন্নাথ দেবকে দর্শন করে নত মস্তকে প্রণাম রাষ্ট্রপতি। প্রথা মতো এদিন প্রথমে পুরীর রাজা এসে রথের সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর একে একে সেবায়িতদের কোলে মন্দির থেকে বেরিয়ে রথে ওঠেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ। এর নাম পহণ্ডি বিজয়। এরপর রথে বসিয়ে পুজো ও ভোগ নিবেদনের পর 3 দেবদেবী বিকেলে রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই বছর বিশেষ তিথির কারণে রথযাত্রা 2 দিনের, বাকি অর্ধেক পথ যাত্রা করে আগামীকাল গুন্ডিচা মন্দিরে পৌঁছবেন 3 ভাই বোন। এরপর আগামী 7 দিন ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে এখানেই অধিষ্ঠান করবেন শ্রী জগন্নাথ দেব। উল্টো রথের দিন পুনরায় রথে চড়ে পুরীর মন্দিরে ফিরবেন তাঁরা। তারপর রথযাত্রার জন্য আরও একটা বছরের অপেক্ষা শুরু হবে ভক্তদের মনে। রিপাবলিক বাংলা। এরা যে মায়াপুর, মাহেশ কিংবা কলকাতা সর্বত্রই মহা ধুমধাম লোকারণ্য, কারণ রথযাত্রা উৎসব। এবং সেই উৎসবের মধ্যে আমরা জানি মাহেশ 628 বছরের রথযাত্রায় পা দিল এবার। সেই রথযাত্রার বয়স 628 বছরে পড়ল। আর তার পাশাপাশি মায়াপুরের ইস্কন মন্দির আর সেই সঙ্গে কলকাতার ইস্কন মন্দিরের রথযাত্রাও হলো মহা ধুমধামে। কলকাতা ইস্কনের রথযাত্রায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী, রথের রশিতেও টান দিলেন তিনি। এবারে 628তম বছরে পা দিল বাংলার অন্যতম ঐতিহ্যশালী এই রথযাত্রা। মহেশের রথযাত্রায় সামিল হলেন হাজারে হাজারে মানুষ। এতগুলো বছর ধরে এই বিগ্রহ পূজিত হচ্ছে মাহেশে। এবারেও সকল প্রথা মেনেই পালিত হলো উৎসব। মাহেশের রথে ওঠার একটা রীতি আছে। মাহেশের রথে যখন তিনি রথারূঢ় হবেন তার আগে তাকে লেপ কম্বল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। প্রথমেই রথে উঠবেন সুভদ্রা দেবী, তারপরেই বলভদ্র এবং শেষমেশ জগন্নাথ প্রভু।
জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে সাজিয়ে তোলা হলো 50 ফুট উঁচু লোহার রথে। এরপর বিশেষ পূজার্চনার পর গড়ালো মাহেশের রথের চাকা। রথের দড়িতে টান দিলেন অগণিত ভক্ত। এখানে প্রত্যেক বছরই আসি, আর জগন্নাথ দেবের টানি, তো জগন্নাথ দেবের আশীর্বাদ বলি তো 2009 থেকে শ্রীরামপুরে রয়েছে। মায়াপুরের ইস্কন মন্দিরের তরফেও মহা সমারোহে পালিত হলো রথযাত্রা। শ্রী চৈতন্য দেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা ঘিরে ভক্তদের উৎসাহে খামতি ছিল না। মায়াপুর মন্দিরে রথ যাবে, আর এই মুহূর্তে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে রয়েছেন যে জায়গায়, অর্থাৎ আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রাজাপুর। এই রাজাপুরে বলা হয় যে উড়িষ্যায় এক রাক্ষস তার অত্যাচারে শবরা সেখান থেকে চলে আসছেন, তখন তারা জগন্নাথ দেবকে নিয়ে চলে আসেন এই বঙ্গদেশে। বলরাম সুভদ্রার সঙ্গে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় সুসজ্জিত রথে। এরপর সেই রথ পাড়ি দেয় মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। রথের সঙ্গে মিছিল করে এগিয়ে চলেন ভক্তরা। নজর কাড়ল কলকাতার রথযাত্রাও। এই রথযাত্রাটি হয় ইসকনের উদ্যোগে। সুসজ্জিত রথে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করেন জগন্নাথ দেব। বিকেলে রথযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপের থালা হাতে আরতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রথের রশি টানতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রথের দড়িতে টান পড়ল দমদমেও। এছাড়াও বাংলার আরো বেশ কয়েকটি রথযাত্রা এদিন নজর কেড়েছে। জাঁকজমকের সঙ্গে পালিত হলো 300 বছরের পুরনো গুপ্তিপাড়ার রথযাত্রা। উপস্থিত ছিলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা। মঙ্গল আরতির পূজা পাঠ, নাম সংকীর্তন শেষে রথের রশিতে টান পড়ে। মহিষাদলেও একই রকম উৎসাহের সঙ্গে পালিত হয় রথযাত্রা। রানীগঞ্জে রাজ পরিবারের প্রাচীন রথযাত্রাকে কেন্দ্র করেও রাস্তায় ঢল নামে ভক্তদের। এদিনের রথযাত্রায় বাংলার দিকে দিকে ধ্বনিত হল জয় জগন্নাথ রব। রিপাবলিক বাংলা। কলকাতার বিভিন্ন রথযাত্রার ছবি তো দেখালাম, কিন্তু এরই মধ্যে বাগুইআটির চন্দ্রবাড়ির রথযাত্রা একটু আলাদা। স্বপ্নাদেশের পর সেখানে মন্দির নির্মাণ হচ্ছে, আর সেই মন্দিরের জমিতেই অনন্য রথযাত্রার আয়োজন। পুরী যখন আবেগে ভাসছে সেই সময় কলকাতা শহরই বা বাদ যায় কেন? বাগুইহাটে এমন একটা বাড়িতে, চন্দ্রবাড়িতে, যে বাড়িতে 2015 সালের পর থেকে কার্যত এই জগন্নাথ বা রথযাত্রার দিকটা একেবারে উৎসবের মতো একেবারে এই বাড়িতে বা বাড়ির পুজোতে হই হই করে একেবারে কিন্তু পালিত হয়। আমাদের সঙ্গে কৌশিকবাবু রয়েছেন, কৌশিক চন্দ্র, এবং সঙ্গে স্ত্রী রয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা যেমন সব বাড়িতে হয় সেরকম আমাদের বাড়িতে না। এবার 2015-তে এই জগন্নাথ ঠাকুর প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের অ্যাটাচমেন্ট ওনার সাথে বাড়তে থাকে। এবার আপনি যদি জিজ্ঞেস করেন কেন, লজিক কি, তো সেই কেন লজিক নেই আমার কাছে কোনো। তার কারণ এরকম নয় যে আমি প্রচণ্ড ভগবান ভক্ত ছিলাম, আমার ওয়াইফ ছিল প্রথম থেকে পুজোবার, কিন্তু আস্তে আস্তে উনি যেন মানে আমাদের ভেতরে ঢুকতে থাকলেন। প্রতিনিয়ত কাজের মধ্যে প্রত্যেক দিন আমাদেরকে ট্রান্সফর্ম করতে থাকলেন, কি আরেকটু, এবং এই আরেকটুটাকে কোনোদিন আমরা থামাতে পারিনি, চেষ্টাও করিনি, কিন্তু কোনোদিন থামাতে পারিনি। সেই আরেকটুটা বাড়তে বাড়তে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। আমাদের 5 বার ভোগ পড়ে, সেই 5 বার ভোগের মধ্যে সকালবেলায়
বাল যেটা মঙ্গল আরতি হয় ওখানে মাখন মিষ্টি আর ছোলা দেওয়া হয়। আর দুপুরবেলায় 8টা সাড়ে 8টায় যে বাল্যভোগটা হয়, 8টা সাড়ে 8টায় বাল্যভোগ হয়, সেখানে আমরা খুব হেভি ব্রেকফাস্ট দিই ঠাকুর, কেননা ওই সময়টাই সবাই বাড়ির প্রেজেন্ট থাকে, তারপরে সবাই সবার কাজে চলে যায়। কোনোটাই কঠিন হয়ে দাঁড়ায় না আমাদের কাছে আজ পর্যন্ত এই 10 বছরের পুজোতে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর স্মুথলি চলে, তার কারণ আমাদের মাথায় থাকে যে এই যে রথ গেল, আবার যে রথ আসবে তার একটা প্ল্যানিং শুরু হয়ে যায়। জন্মান্তরের তপস্যার ফলে পাওয়া যে ওনাকে পেয়েছি বলে আমাদের জীবনটা না, আমার ধারণা খুব সাত্ত্বিক হয়ে গেছে। আমি মন থেকে আমার ফিলিংস এটা, যে ঠাকুরকে এত সুন্দর লাগছে আজকে দেখতে, আমি না বেশিক্ষণ তাকাতে পারছি না, আমি ভাবছি এত সুন্দর দেখতে। উদ্দেশ্য হচ্ছে মন্দিরটা বানানো, ভগবানের নিজস্ব স্থান করা, এবং সেটার থেকে যাই হবে সেটা দিয়ে ওয়েলফেয়ার করা, সমাজের জন্য অবশ্যই যেন তার ভালো পোর্শনটা, ভালো ভাগটা যেন সবটাই সমাজের কাছে যায়। ক্যামেরা সোমনাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।